কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ শুরু করব ক্লাস 5-এর আমাদের পরিবেশ এই বইটা থেকে পরিবেশ ও পরিবহন, যেটা 8 নাম্বার চ্যাপ্টারে আছে। পেজ নাম্বার হচ্ছে 138। তো ছোট্ট সোনারা, তোমরা ঝটপট তোমাদের পরিবেশ বইটা বের করে 138 পাতা খুলে ফেলো। পরিবেশ ও পরিবহন এই চ্যাপ্টারে 138 পাতায় আছে। দেখো, চলাফেরার সেকাল একাল। চলাফেরা মানে যাতায়াত করার, সেকাল মানে সে যুগে কেমন ছিল, একাল এ যুগে কেমন, এ যুগে তোমরা কেমন দেখছো। তোমরা আগে একালটা বলি, যেটা তোমরা দেখে এর সাথে বেশি পরিচিত, সেই সময়টা আগে বলে ফেলি, তারপরে সেকালের কথা বলবো। তোমরা জন্মে থেকেই এখন যখন স্কুলে ভর্তি হচ্ছ, তখন স্কুলের গাড়ি, বাস, কেউ বাবার মোটর বাইকে, কেউ মায়ের স্কুটিতে করে তোমরা স্কুলে যাচ্ছ। তারপরে মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি যেতে গেলে তোমরা বাসে যাও, কেউ টোটোতে যাও, কাছে মামার বাড়ি হলে, আরও দূরে হলে ট্রেনে যাও। তাহলে এগুলোর সাথে তোমাদের পরিচয় আছে। পুজোর ছুটিতে তোমরা বেড়াতে যাবে, তখন তোমরা হয়তো তাজমহল দেখতে গেলে ফ্লাইটে চলে গেলে। আবার কলকাতায় ট্রেন তো আছেই, মেট্রো, এখন ভাগীরথীর তলায় টানেল তৈরি করে তার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। এগুলোর সাথে তোমরা এখন পরিচিত হয়ে আছো, জানো। কিন্তু সেকালে কি এগুলো ছিল? সেকালে এগুলো ছিল না। আমাদের ঠাকুরদা, তার বাবা, তার আমলে কি হতো? প্রথমে তারা পায়ে হেঁটে যেত, তারপরে গরুর গাড়িতে যেত। দূরে কোথাও যেতে হলে গরু গাড়ি যেত। একদম প্রথমে গরু গাড়ির আগে পায়ে হেঁটে যেত, তারপরে গরু গাড়ি এলো, তারপরে এলো পালকি, যেটা কাঠের তৈরি। তার মধ্যে একজন লোক বসতে পারে, আর বেয়ারা ছিল, দুটো হ্যান্ডেল থাকতো, এদিকে দুজন ওদিকে দুজন, কাঁধে নিয়ে পালকি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত। আবার কোনো জায়গায় কোথাও উটের পিঠে, ঘোড়ার পিঠে যেত, হাতির পিঠে যেত। কিন্তু পশু বাড়িতে রাখা একটা ব্যয় সাপেক্ষ, খরচ সাপেক্ষ, সেই জন্য এগুলো সবাই রাখতে পারতো না। তাহলে একালে কেমন যাতায়াত ব্যবস্থা, সেকালে কেমন, সেটাই হচ্ছে এখানে আলোচনার বিষয়। তাহলে এই পাতা থেকে তোমরা কি কি প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলো লিখে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। আগেকার দিনে মানুষ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো, যেটা বললাম, প্রথমে পায়ে হেঁটে যেত, তারপরে গরুর গাড়ি, পালকি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। কোনো জায়গায় আবার পশুর পিঠে চেপে, ঘোড়ার পিঠে চেপে, হাতির পিঠে চেপে, উটের পিঠে চেপে, মরুভূমির দেশে উটের পিঠে চেপে যেত। আবার কলকাতায় ঘোড়ায় টানা গাড়ি ছিল, পরে রিক্সা চালু হয়। মাঠ থেকে ধান তুলে আনতো কীভাবে? মাঠে ধান পাকে, তখন মাঠ থেকে মাঠে ধান কেটে রাখা হয়। এখন ট্র্যাক্টরে করে তুলে নিয়ে চলে আসে, মানে মেশিনের সাহায্যে ধান ঝেড়ে ফেলা হয়। কিন্তু তখন কি হতো? তখন মাঠ থেকে ধান কেটে গরুর গাড়ি করে তুলে নিয়ে হতো। গরুর গাড়ি মানে একটা গাড়ি থাকতো, দুটো চাকা থাকতো, আর দুদিকে দুটো গরু দিয়ে গাড়ি টানা হতো। সেই গরুর গাড়ি করে মাঠ থেকে ধান তুলে নিয়ে আসা হতো। পালকি কী দিয়ে তৈরি? পালকি কাঠ দিয়ে তৈরি। যদি ঘুরিয়ে প্রশ্ন করে যে কাঠের তৈরি একটা যানবাহনের নাম লেখো, পালকি, এর ভিতরে কতজন লোক বসতে পারে? 2 জন লোক বসতে পারে, বা একজনও বসতে পারে, বা 2 জনও বসতে পারে। আগে কোথায় ঘোড়া টানা গাড়ি চলতো? আমাদের বাংলায় প্রথম কলকাতায় ঘোড়ায় টানা গাড়ি চলতো। কোন গাড়ি আগে মানুষ আর পণ্য পরিবহনে ব্যবহার করতে? হচ্ছে গরুর গাড়ি। ধান বোঝাই করে নিয়ে যাওয়া হতো গরুর গাড়ি করে, বা ধান ঝাড়ার পর বস্তা করে ধান ভানাতে নিয়ে যাওয়া হতো, বা কোনো কিছু মালপত্র নিয়ে আসার জন্য, মুদিখানার মালপত্র নিয়ে আসার জন্য গরু গাড়ি সম্বল ছিল। মানুষও যেত, মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, ধরো তো মামার বাড়ি যাচ্ছে কেউ, সেখানে তার মা, ভাই, বোনেরা গাড়ির মধ্যে চেপে নিল তাদের জামা কাপড়, সমস্ত বাক্স, ব্যাগ, সমস্ত। আগে তো পুঁটলি ব্যবহার করতো,
কাপড় দিয়ে বেঁধে সেগুলো গরুর গাড়ির উপর তুলে নিত। তারপরে সবাই চেপে উপরে একটা ছাউনি দেওয়া থাকতো যাতে রোদ বা বৃষ্টি হলে যাতে না ভেজে, তার ভিতর চেপে তারা যেত। কত সালে কলকাতায় রিক্সা আসে? 1900 সালে কলকাতায় রিক্সা আসে। তখন রিক্সা কী কাজে ব্যবহার হতো? তখন মালপত্র বওয়ার কাজে ব্যবহার হতো। কত সালে রিক্সা করে মানুষ বওয়া শুরু হয়? 1914 সাল থেকে রিক্সা মানুষ বওয়ার কাজে, মানুষ এক জায়গায় থেকে অন্য জায়গায় গেলে, রিক্সা তোমরাও হয়তো দেখে থাকবে, এখনও আছে রিক্সা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য রিক্সা, সেই কলকাতায় এক জায়গাতে একটা পাড়া থেকে আর একটা পাড়া যাওয়ার জন্য তখন রিক্সায় বসে মানুষ যেত। তখন রিক্সার কটা চাকা ছিল? তখন ছিল 2টো চাকা। এখন 3টে চাকা থাকে, মানুষ চালিয়ে নিয়ে যায়। তখন কিন্তু 2টো চাকা থাকতো, মানুষ ছুটে 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 নিয়ে যেত। তখন রিক্সা কে টানতো? তখন মানুষ টানতো। তাহলে এই পাতা থেকে তোমরা এই কটা প্রশ্ন করবে। এবার তোমরা 139-40 পাতায় চলে এসো। নদীর ওপর ভেসে চলা, মানে নদীর উপরে জলযানের কথা বলা হয়েছে। মানুষ স্থলভাগে যখন হেঁটে যেতে লাগলো, বনের মধ্যে দিয়ে গরুর গাড়ি করে হোক বা হেঁটেই হোক, যাওয়ার সময় বন্য পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য তারা জলপথ ব্যবহার করতে শুরু করলো। তো জলপথে কি কি জলযান ব্যবহার করা হয়? তোমরা এই পাতা থেকে 2টি জলযানের নাম লেখো। পানসি কি, হাল কি, পাল কি, দাঁড় কি, আর লঞ্চ ও ভুটভুটি জুড়ে যায় কিভাবে? এ কটা প্রশ্ন তোমরা করবে। পানসি কি অবশ্যই করে রাখবে। পানসি হচ্ছে লম্বাটে হালকা পাল খাটানো ডিঙ্গি নৌকার মতো জলযান। লম্বাটে হয়, হালকা ধরনের হয়, পাল খাটানো ডিঙ্গি নৌকার মতো দেখতে, এটাকে বলছে পানসি। এটা একটা জলযান। 2টো জলযানের নাম বললে কি বলবে? জাহাজ আর নৌকা, কিংবা পানসি নৌকা। হাল কি? কাঠ দিয়ে তৈরি, বেশ লম্বা, সাইকেল হ্যান্ডেলের মতো। আর হাল নৌকার পিছনে বাঁধা থাকে। সব জলযানে কিন্তু হাল থাকে। লঞ্চ ভুটভুটিতেও হাল থাকে, পানসিতেও থাকে, নৌকাতেও থাকে। হাল ছাড়া নৌকা উল্টে যায়। তাহলে এর পিছন দিকে বাঁধা থাকে, লম্বা হয়, সাইকেলের হ্যান্ডেল যেমন এগিয়ে যেতে সাহায্য করে, দিক ঠিক করে, সেরকম এটা নৌকা কোন দিকে যাবে সে ঠিক করে দেয়। পাল কি? পাল হচ্ছে পালতোলা নৌকা, যেগুলো কাপড় দিয়ে থাকে, কাপড় দেওয়া থাকে খানিকটা, দিয়ে বাঁধা থাকে নৌকার উপরে। বাতাস যেদিকে বয় সেদিকে দেওয়া থাকে, সেই বাতাস যেয়ে ওই কাপড়ে বাতাসটা আটকে যায়, দিয়ে নৌকাকে টেনে নিয়ে যায়। পানসি হোক নৌকা হোক টেনে নিয়ে যায়, যেটাকে বলছে পাল। তাহলে কাপড় দিয়ে তৈরি নৌকার যে অংশে বাতাস লাগলে নৌকা এগিয়ে যায় তাকে বলছে পাল। দাঁড় কি? কাঠ দিয়ে তৈরি দাঁড় নৌকার দুপাশে বাঁধা থাকে, আর দাঁড় টেনে জলকে পিছিয়ে দেয়, নৌকা সামনের দিকে এগিয়ে যায়। পরের প্রশ্ন হচ্ছে লঞ্চ ভুটভুটি জুড়ে যায় কিভাবে? লঞ্চ ভুটভুটিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে, ওটা স্টার্ট করে দেয়, তখন লঞ্চ ভুটভুটি এগিয়ে যায়। কিন্তু এতে কিন্তু হাল থাকে, হাল ছাড়া চলে না। এতে লঞ্চ ভুটভুটিতেও কিন্তু হাল দেওয়া থাকে। তাহলে তোমরা এই পাতা থেকে এই কটা প্রশ্ন করবে। এবার আসবো 142 পাতায়। পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল। পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল মানে পরিবেশের বন্ধু, যেটা পরিবেশের ক্ষতি করে না, সেরকম যানবাহন কি? সেটা হচ্ছে সাইকেল। তাহলে কোন যান সব রাস্তায় যেতে পারে? কোন যান? সাইকেল হালকা একটা যান, যেটা সরু বাঁশের সেতু দিয়ে যেতে পারে, অল্প ভিড়ের মধ্য দিয়েও যেতে পারে, সব জায়গায় যেতে পারে সাইকেল। তাহলে সাইকেল একমাত্র যান যেটা সমস্ত রাস্তা দিয়ে যেতে পারে। পরিবেশ বান্ধব যান কোনটা? পরিবেশ বান্ধব যান হচ্ছে সাইকেল। কেন পরিবেশ বান্ধব সাইকেল?
পরিবেশ বান্ধব যান, কারণ এই সাইকেল চালালে কোনো ধোঁয়া বা ধোঁয়া বা গ্যাস কিছু বেরোয় না। গাড়ির ধোঁয়ার সঙ্গে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোয়, যেটা আমাদের ক্ষতি করে, কিন্তু সাইকেলে চালালে কোনো রকম ধোঁয়া বেরোয় না, সেই জন্য আমাদের কোনো পরিবেশের ক্ষতিও হয় না। তাই সাইকেলকে পরিবেশ বান্ধব যান বলা হয়। গাড়ির ধোঁয়ায় কী ক্ষতি হয়? তুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছ, পাশ দিয়ে একটা লরি গেল কি বাস গেল, দেখবে চারিদিক কালো ধোঁয়ায় ভর্তি হয়ে গেল। এতে কি হয়? আমাদের চোখে লাগে, চোখ জ্বালা করে, মাথার চুলে ধুলো পড়ে চুল ওঠে, ফুসফুসের ক্ষতি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, ফুসফুসের ক্ষতি হয়। আর গাছের কী হয়? গাছের পাতা, রাস্তার ধারে যে গাছ থাকে বা বাড়ির বারান্দার মধ্যে যে গাছগুলো থাকে, তার উপরে ধুলো আস্তরণ একটা পড়ে যায়, ফলে গাছের খাদ্য তৈরিতেও বাধাপ্রাপ্ত হয়। যখন বর্ষার সময় যখন গাছের পাতা ধুয়ে যায়, তখন গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর অন্য সময় দেখবে ধুলো যখন পড়ে থাকে, তখন তারা গাছ বাড়ে না, ওদের খাদ্য তৈরিতে অসুবিধা হয়। গাড়ির তেল কিভাবে চাষের ক্ষতি করে? গাড়ির তেল যেতে যেতে রাস্তায় পড়ে, বৃষ্টি পড়লো, বৃষ্টিতে ওই তেল ধুয়ে চাষের জমিতে যখন পড়ে, তখন চাষের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন? দিন দিন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কারণ হচ্ছে খনিতে আমাদের পেট্রোলিয়ামের পরিমাণ কমে আসছে, কম পরিমাণে উঠছে, কিন্তু আমাদের গাড়ির সংখ্যা তো দিন দিন বেড়েই চলেছে, গাড়ি তো কমছে না। ডিজেল পেট্রোলের চাহিদা বাড়ছে আর খনিতে তেল কমছে, সেজন্য পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। ট্রাম কিসে চলে? বিদ্যুৎ শক্তিতে ট্রাম চলে। তাহলে আমাদের পরিবেশকে সুস্থ রাখতে গেলে আমাদের বেশি পরিমাণে সাইকেল ব্যবহার করতে হবে, বিদ্যুৎ চালিত যান ব্যবহার করতে হবে, আর ইলেকট্রিক বাইক, টোটো, যেগুলো ব্যাটারিতে চলে, সেই জিনিস যদি ব্যবহার করা যায়, তাহলে আমাদের পরিবেশ সুস্থ থাকবে, ধোঁয়া ধুলো মুক্ত থাকবে। এবার তোমরা 146 পাতায় পথের পাঁচালীতে চলে এসো। সাবধানে চালাও, জীবন বাঁচাও, সেফ ড্রাইভ সেভ লাইফ। এই কথাটা তোমরা সবাই শুনে থাকবে, এবং লরির পিছনে আছে দেখবে বড় বড় করে লেখা থাকে, সাবধানে চালাও, জীবন বাঁচাও। যদি সাবধানে গাড়ি চালানো হয়, বিপদের ঝুঁকি অনেকটাই কমে যায়, ফলে প্রাণহানির সম্ভাবনা থাকে না। তাই এই কথাটা আমাদের সকলের মেনে চলা উচিত। এই পথের পাঁচালী থেকে তোমরা কী কী প্রশ্ন করবে একবার দেখে নাও, তার উত্তর সেই সঙ্গে আমি বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন করবে, রাস্তায় হাঁটতে গেলে কী কী ব্যবহার করা উচিত? 2 নম্বর করবে, জেব্রা ক্রসিং কাকে বলে? 3 নম্বর করবে, ড্রাইভিং লাইসেন্স কখন দেয়া হয়? 4 নম্বর করবে, মোটর সাইকেল হেলমেট ছাড়া চালালে কি হয়? 5 নম্বর করবে, ISI এর পুরো কথাটি কি? 6 নম্বর প্রশ্ন করবে, সিগন্যাল মেনে গাড়ি চালানো উচিত কিনা লেখো। 7 নম্বর প্রশ্ন, সেফ ড্রাইভ সেফ লাইফ কথাটা মানা উচিত কেন? 8 নম্বর প্রশ্ন, ছোট গির্জাকে আর বড় গির্জাকে কি বলে? 9 নম্বর প্রশ্ন, শহীদ মিনার কোথায় আছে? 10 নম্বর প্রশ্ন, পথ নিরাপত্তার জন্য কি করবে আর কি করবে না? এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। রাস্তায় হাঁটতে গেলে কি কি ব্যবহার করা উচিত? রাস্তায় হাঁটতে গেলে আমাদের ফুটপাথ, ফুটব্রিজ, সাবওয়ে আর জেব্রা ক্রসিং ব্যবহার করা উচিত, মানে ওর ওপর দিয়ে আমাদের রাস্তা পারাপার করতে হবে বা রাস্তার উপর দিয়ে হাঁটতে হবে। 2 নম্বর প্রশ্ন, জেব্রা ক্রসিং কাকে বলে? জেব্রা ক্রসিং হচ্ছে পথচারীদের রাস্তা পারাপারের নির্দিষ্ট স্থান। রাস্তার মাঝে দেখবে সাদা সাদা মতো আড়াআড়িভাবে লাইন টানা থাকে, জেব্রার গায়ে যেমন সাদা দাগ থাকে সেরকম লাইন টানা থাকে, সেটাকে বলছে জেব্রা ক্রসিং। এর মধ্য দিয়ে বয়স্ক, প্রতিবন্ধী ও শিশুরা ওই দিক দিয়ে হেঁটে এই রাস্তার এই পার থেকে ওই পারে হেঁটে যায়, একটা নির্দিষ্ট স্থান, ওই দিক দিয়ে এই পার থেকে ওই পারে যায়, এটা হচ্ছে জেব্রা ক্রসিং। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স কখন দেয়া হয়?
গাড়ি চালানো শেখা হয়, গাড়ি চালানো শেখার পর একটা পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা নেওয়ার পর পাশ করলে তারপরে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। 5 নম্বর প্রশ্ন, মোটরসাইকেল হেলমেট ছাড়া চালালে কি হয়? হেলমেট ছাড়া যদি চালাও, তখন যদি পেট্রোল পাম্পে যাও, তখন তোমাকে ওই জ্বালানি দেওয়া হবে না, পেট্রোল দেওয়া হবে না। তার থেকেও বড় কথা, হেলমেট ছাড়া চালালে যদি কোনোভাবে দুর্ঘটনা ঘটে বা অ্যাক্সিডেন্ট ঘটে, যদি পড়ে যায় কেউ, তখন মাথায় আঘাত লাগে, অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই হেলমেট ছাড়া কখনো গাড়ি চালানো উচিত না। নিজেও পড়তে হয়, যে চালায় সে তাকেও পড়তে হয়, এবং পিছনে যে বসে থাকে তাকেও হেলমেট ব্যবহার করতে হয়। পরের প্রশ্ন 5 নাম্বার, ISI এর পুরো কথাটি কি? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। 6 নম্বর প্রশ্ন, সিগন্যাল মেনে গাড়ি চালানো উচিত কিনা লেখো। অবশ্যই সিগন্যাল মেনে গাড়ি চালানো উচিত। সিগন্যাল মেনে গাড়ি চালালে যে পথচারী, মানুষ এবং যানবাহন দুটোই সুরক্ষিত থাকবে। জ্যাম এবং দুর্ঘটনা দুটো থেকেই রক্ষা পাওয়া যাবে। যখন লাল আলো জ্বলবে তখন থেমে যাবে, যখন সবুজ আলো জ্বলবে তখন আবার এগিয়ে যাবে। যদি এটা মেনে চলা হয় তাহলে জ্যাম এবং দুর্ঘটনা দুটোর হাত থেকেই রক্ষা পাওয়া যাবে। পরের প্রশ্ন, সেফ ড্রাইভ সেভ লাইফ কথা মানা উচিত কেন? কেন উচিত? আর যদি সাবধানে গাড়ি চালানো হয় তাহলে বিপদের সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং প্রাণহানির সম্ভাবনাও কমে যাবে। তাই এই কথাটা আমাদের মেনে চলা উচিত। ছোট ও বড় গির্জাকে কি বলে? ছোট গির্জাকে বলে চার্চ, বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল। শহীদ মিনার কোথায় আছে? শহীদ মিনার আছে কলকাতায়। 10 নম্বর প্রশ্ন, পথ নিরাপত্তার জন্য কি করবে আর কি করবে না? পথ নিরাপত্তার জন্য যখন গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা বলা উচিত না, এবং হেলমেট ছাড়া গাড়ি চালানো উচিত না। সামনেই বসে চালাও বা পিছনেই বসে থাকো, হেলমেট ছাড়া ব্যবহার করা উচিত না। কি করবে? সিগন্যাল মেনে গাড়ি চালাতে হবে, জেব্রা ক্রসিং বা ফুটপাথ দিয়ে হাঁটাচলা করতে হবে, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হবে, সিট বেল্ট ব্যবহার করতে হবে, আর কোনো অসুবিধায় পড়লে ট্রাফিক পুলিশের সাহায্য নিতে হবে। এই পাতা থেকে তোমরা এই কটা প্রশ্ন করে রাখ। এবার আমরা চলে এলাম 151 পাতায়, কু ঝিকঝিক। বলো তো, কু ঝিকঝিক করে কি চলে? কিসের আওয়াজ এটা? ঠিক ধরেছ, ট্রেনের আওয়াজ। কু ঝিকঝিক 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 করে ট্রেন চলে। এখানে ট্রেন সম্পর্কে বলা আছে কু ঝিকঝিকে। এখানে কি কি প্রশ্ন করবে? তাহলে প্রথম প্রশ্ন, ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় কত সালে? 1853 সালের 16ই এপ্রিল। আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন প্রথম চলেছিল। কোন ট্রেনে 20 থেকে 22টা বগি থাকে? মেল ট্রেনে। ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কি কি সুবিধা পাওয়া গিয়েছিল? ট্রেনের যখন চালু হয়, ট্রেনে করে যাতায়াতের ফলে একসঙ্গে অনেক মানুষ যেতে পারছে, একসঙ্গে অনেক লোক কম সময়ে অনেকটা দূরত্ব যেতে পারত, এবং অনেক মালপত্র সঙ্গে বয়ে নিয়ে যেতে পারত। এটাই সুবিধা হয়েছিল। ট্রেন গাড়ি লাইন থেকে পড়ে যায় না কেন? ট্রেন গাড়ি লোহার লাইনের উপর দিয়ে চলে, মাঝখানে দু সাইডে একটু উঁচু করা থাকে, মাঝখানে গর্ত থাকে, ওই গর্তটা ট্রেন লাইনের মধ্যে থাকে, দু সাইডে আটকানো থাকে, ফলে ট্রেন লাইন থেকে ট্রেনের চাকাটা স্লিপ করে পড়ে যায় না। দু সাইডে একটু বাড়ানো থাকে, মাঝখানটা গর্ত করা থাকে, ফলে ওই গর্তটা মধ্যে দিয়ে ট্রেন লাইনের ওপর গর্তটা থাকে, ওর ওপর দিয়ে ট্রেনটা চলে, যার ফলে স্লিপ করে দুদিকে বেরিয়ে যায় না। স্টিম ইঞ্জিন কীভাবে চলতো? কয়লার সাহায্যে জল ফোটানো হতো, জল থেকে বাষ্প তৈরি হতো, ওই বাষ্পের চাপে পিস্টন বেরিয়ে আসতো, ওই পিস্টনই চাকাকে ঘোরাতো। এইভাবে স্টিম ইঞ্জিন চলতো। পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী আমরা সবাই জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী।
পথের পাঁচালী সিনেমাটিকে তৈরি করেন সত্যজিৎ রায়। পৃথিবীর প্রথম সিনেমা কী নিয়ে হয়েছিল? ট্রেন নিয়ে হয়েছিল। এই গল্পটাকেই যখন প্রথম পর্দায় সিনেমাটা দেখেছিল, একটা ট্রেন এসে থেমেছিল, তার থেকে কিছু লোক নেমেছিল। ট্রেনটা যখন এসে থেমেছিল তখন যারা দেখছিল সিনেমাটা তারা ভেবেছিল বোধহয় ট্রেনটা পর্দা থেকে বাইরে বেরিয়ে চলে আসবে, ভয় পেয়ে সব উঠে গেছিলো। এটাই একটা মজা হয়েছিল। ট্রেনের ড্রাইভার কী দেখে ট্রেন চালান? ট্রেনের ড্রাইভার সিগন্যাল দেখে ট্রেন চালান। এই কুঝিকচিক থেকে এই কটা প্রশ্ন করলেই হবে। পরিবেশ আর পরিবহন এই চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। যে প্রশ্নগুলো তোমাদের দিলাম তোমরা এই প্রশ্নগুলো করে রাখবে। আর তোমরা কী ধরনের ভিডিও চাও আমাকে অবশ্যই জানাও। আর ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে জানাও, তবে তো আমার ভালো লাগবে ভিডিও করতে। আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করো যাতে সকলেই এই সুবিধাটা নিতে পারে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।